নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর শনিবার ঘড়ির কাঁটায় যখন 5:30, তখন অবশ্যই নিয়ম করে এই সময়টা আমরা শুধু বরাদ্দ করি তাদের জন্য যারা ভবিষ্যতের পথকে সুগম করতে চাইছেন, যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন এবং নিজেদের লড়াইয়ে সঙ্গী করতে চাইছেন বা সঙ্গী করেছেন রাইস এডুকেশনকে। তাই তো আমাদের অনুষ্ঠানের নাম রাইস এডুকেশন, উত্তরণের পথে। আর সত্যিই প্রত্যেকটা মানুষ, আমরা সকলেই চাই যে আমাদের পরিবারের মানুষজন বা আমাদের চারপাশে যারা রয়েছে তারা উন্নতির পথে অগ্রসর হবে এবং তাদের উন্নতির পথটা অবশ্যই মসৃণ হবে। আর সে কারণে যে আমাদের এই নির্দিষ্ট করা পর্ব, এবং এই পর্বে অবশ্যই সরকারি চাকরি থেকে শুরু করে আপনারা ভীষণভাবে জানেন যে কারণ হাজারো মানুষের স্বপ্ন, হাজারো ছেলে মেয়ের বেড়ে ওঠা, তাদের ভবিষ্যৎ গড়ে তোলা, এই সবটার পিছনে কিন্তু রাইস এডুকেশনের একটা বিশেষ অবদান রয়েছে এবং এই অবদান, এই ভূমিকা অনস্বীকার্য। তাই আপনারাও চাইলে রাইস এডুকেশনের হাত ধরতে পারেন। কিভাবে, ঠিক কি করে, কোন পদ্ধতিতে, তার জন্যই এই পর্ব। আমার সঙ্গে আজকে রয়েছেন, আমি শুরুতেই পরিচয় করিয়ে নেব, স্বর্ণালী সিনহা, ফ্যাকাল্টি ফর ইংলিশ। ম্যামকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং শুধুমাত্র ম্যামের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় যেমন জানবো, তবে তার পাশাপাশি রাইসের হাত ধরে এই যে বললাম হাজারো স্বপ্ন বেড়ে ওঠে, হাজারো স্বপ্ন তার স্বপ্নকে ছুঁতে পারে, তেমনই একজন আমাদের সঙ্গে রয়েছেন রাইসের হাত ধরে যিনি সাফল্য পেয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মাঝি, সিজিএল অডিটর ইন মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমি সৌভিককে স্বাগত জানাবো। এবং তার পাশাপাশি অবশ্যই শুরুতে ম্যামের কাছে একটা বিষয় নিয়ে জানতে চাইবো, আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে জানাতে পারেন। হেল্পলাইন নম্বর যাচ্ছে রাইজের, সেখানে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট যাচ্ছে, সেখানে কি আরও বিস্তারিত জানতে পারবেন। তবে ম্যামের কাছেই আমি শুরুতে একটা বিষয় জানতে চাইবো, এই যে আজ মূলত আমরা এসএসসি সিজিএল এই ধরনের আলোচনাতেই থাকবো, কিন্তু বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উচ্চপদের ক্ষেত্রেই মানে চাকরির একটা পরিসর রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এসএসসি সিজিএল। এবার যদি আমি এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য চাকরির তুলনায় আবেদনের সময়সীমাটা অনেক কম থাকে বা আবেদনের বয়স সীমা অনেকটা কম থাকে। তাই প্রস্তুতি মানে ঠিক কত বয়স থেকে বা কত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে বলবেন সকলকে যারা এই পথে হাঁটতে চাইছেন? আচ্ছা, প্রথমেই আমি সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমাদের এই বক্তব্য বা আমাদের এই কনভারসেশনটা শুরু করছি। সরকারি চাকরি নিঃসন্দেহে আমাদের যে যুব সমাজ তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বা তারা বিভিন্ন সরকারের যে গুরুত্বপূর্ণ পদ থাকে সেখানে তারা অধিষ্ঠিত হতে চায়, এবং অনেকেই রাইসের বহু ছাত্রছাত্রী সেখানে এখনও কাজ করছে, অলমোস্ট তারা প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। তার মধ্যে এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যেটা আমরা বলে থাকি, সেটা অন্যতম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। এবার যেহেতু এসএসসি সিজিএলের মধ্যে যে বিভিন্ন পদ থাকে সেটা মোটামুটি এজ লিমিটটা 27 বছর বা 30 বছর পর্যন্ত আমরা দেখতে পাই। আর এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল মানে বুঝতেই পারছি এর নামের মধ্যেই আছে, এর এলিজিবিলিটিটা হচ্ছে গ্র্যাজুয়েট। তাই সেই কারণে আর আমাদের দেশে মোটামুটি একটি ছেলে বা একটি মেয়ে 21 বছর 22 বছরের মধ্যে গ্র্যাজুয়েট হয়ে যায়। তাই ওই গ্র্যাজুয়েশনের পর থেকেই তাদের এই প্রস্তুতির পর্বটা শুরু করে দেওয়া উচিত। কারণ যে কোনো চাকরির পরীক্ষা, সেটা আমরা এসএসসি সিজিএলের কথা বলি বা অন্য যে কোনো চাকরির কথা বলি, সেটার প্রস্তুতি পর্বে অন্তত 1 থেকে 2 বছর সময় লেগেই যায়। এবার হ্যাঁ, কারোর পক্ষে কিছুটা কম লাগে, কারোর পক্ষে কিছুটা বেশি লাগে, সেটা তো হতেই পারে। তাই যেহেতু 1-2 বছর সময় আমাদের লেগেই যায়, আর মোটামুটি 27 থেকে 30 বছর পর্যন্তই এর সর্বোচ্চ সময়সীমা বা আমাদের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারে। তাই গ্র্যাজুয়েশনের পর থেকেই আমি বলবো তাদের এই প্রস্তুতি নেওয়ার বা প্রস্তুতি পর্বটা শুরু করে ফেলা উচিত। একদম। সে জায়গায় দাঁড়িয়ে ম্যামের থেকে তো আরও অনেক প্রশ্ন রয়েছে, আরও অনেক কিছু জানবার রয়েছে। আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোই ছোঁয়ার চেষ্টা করব আমি। তবে সে জায়গা থেকে সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। শুরুতেই সৌভিককে অনেক শুভেচ্ছা জানাবো, আগামীর পথের শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। এবং তার পাশাপাশি যে জানতে চাইবো যে সিজিএলের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই দীর্ঘ যে পথ, একটা মনোসংযোগ তৈরি করা, একাগ্রতা অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশুনো করা, কতটা চ্যালেঞ্জিং ছিল এই দীর্ঘ পথটা? হ্যাঁ, এই দীর্ঘ পথটা মানে সমস্ত মিলিয়ে চ্যালেঞ্জিং ছিল। কারণ একটা পরীক্ষা হতে গেলে একটা মিনিমাম তো টাইম লাগে। আর সিজিএল মোটামুটি 4টে টিয়ারে সেপারেট করা থাকে, টিয়ার 1, 2, 3, 4। এবার এইটার মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখাটা খুব দরকার। মানে এই সময়টা বিভিন্ন ধরন চ্যালেঞ্জিং
পরিস্থিতি কিন্তু তোমাদের সঙ্গে আসতে পারে, মানে আমার সামনে তো এসেইছে। এই যে করোনার সিচুয়েশনটা, এটা কিন্তু আমরা এটার জন্য তৈরি ছিলাম না, কিন্তু আমাদের যারা অ্যাসপিরেন্টস তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সিচুয়েশন আরও আসে, মানে যারা এই সিচুয়েশনগুলোকে কভার করে এগাতে পারে তারাই কিন্তু শেষমেশ সাকসেসফুল হয়। একদমই সে জায়গায় দাঁড়িয়ে নিজের মনের জোরটাও রাখতে হবে, কারণ মনের জোর বা পজিটিভিটি এগুলো থাকাও কিন্তু ভীষণভাবে জরুরি। আর আপনাদের যদি ফোন করবার থাকে আপনারা ফোন করতে পারেন সরাসরি কথা বলবার জন্য। দেখুন একদম টেলিভিশন স্ক্রিনের উপরে রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্ন আপনারা করতে পারেন। এবং অবশ্যই আমি ম্যামের কাছ থেকে জানতে চাইবো যে আজ যেহেতু আমরা এসএসসি সিজিএল নিয়েই আলোচনা করব বা সেই সংক্রান্ত আপনাদের প্রশ্নও আমরা নেব, কিন্তু যারা এগোচ্ছে বা যারা ভাবছে তাদের ক্ষেত্রে তো সব রকম তারা সবটাই জেনে বুঝে নিতে চায়, পরীক্ষার ধরন কীরকম থাকতে পারে বা কোন কোন স্তরে পরীক্ষা রয়েছে, এই সংক্রান্ত কি বলবেন? বেশ, যেটা একটু আগেই সৌভিক বলল আমাদের, যেটা 4টে টিয়ার রয়েছে। তো সিজিএল এর পরীক্ষায় সাফল্য পেতে গেলে অবশ্যই যেটা আগে জানতে হবে পরীক্ষার প্যাটার্নটা কি, কিভাবে আমরা প্রস্তুতি নেব বা কি কি ধরনের চ্যালেঞ্জেস আমাদের আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারটা কোন টপিকটা ইম্পর্টেন্ট, তো পুরোটাই আগে আমাদের জেনে নিতে হবে, তারপরেই আমরা এই প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি। তো এসএসসি সিজিএল এর বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 4টে টিয়ারে ডিভাইডেড আছে এক্সামটা। প্রথম যেটা আমরা টিয়ার 1 বলে থাকি, তার মধ্যে 4টে টপিক থাকে বা 4টে সাবজেক্টের কোয়েশ্চেন থাকে। জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যাকে আমরা ম্যাথামেটিক্স বলি, তারপর রিজনিং এবং তারপর থাকে জেনারেল অ্যাওয়ারনেস। প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্টেরই 25টা করে কোয়েশ্চেন থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কসের হয়, অর্থাৎ 50 মার্কসের ওয়েটেজ থাকে প্রত্যেকটা সাবজেক্টের, এবং টোটাল তাহলে 200 মার্কসের আমরা এক্সাম পাই এবং আমাদের সময় থাকে 1 ঘন্টা। এই টিয়ার 1 ক্লিয়ার করলে তারপর অ্যাসপাইরেন্টসদের কাছে টিয়ার 2 এর চ্যালেঞ্জ সামনে আসে। টিয়ার 2 এর ক্ষেত্রে যারা জেনারেল এমনি যে আমাদের পদগুলো থাকে এসএসসি সিজিএল এর মধ্যে, তার মধ্যে 2টো পেপার থাকে। একটা হচ্ছে পেপার 1, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এবং আরেকটা থাকে পেপার 2, যেটা হচ্ছে জেনারেল ইংলিশ। এবারে যেমন টিয়ার 1 এর কথা আমরা বললাম, এখানে 4টে সাবজেক্ট থাকে এবং 4টেই অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স হয়, মানে অনলাইন মোডে আমরা পরীক্ষা দিই এবং সেখানে কোনো সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ পার্ট থাকে না, পুরোটাই অবজেক্টিভ। সেক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি কারেক্ট আনসার করি তাহলে 2 মার্কস তো ডেফিনেটলি আমরা সিকিওর করব, কিন্তু যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। ঠিক সেই নেগেটিভ মার্কিংয়ের কনসেপ্টটা আমাদের এই টিয়ার 2, যেটাকে আমরা 2টো পেপার বললাম, মানে জেনারেল ইংলিশ আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার মধ্যেও থাকে। এবার পেপার 1 যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার মধ্যে টোটাল আমরা 100 কোয়েশ্চেন্স পাই, অল অবজেক্টিভ, এবং তার মার্কস থাকে 200, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস। কিন্তু ইংলিশের ক্ষেত্রে পেপার 2 আমরা যেটা বলছি তাতে 200 কোয়েশ্চেন্স থাকে এবং 200 মার্কসের। এই টিয়ার 2 এর যে 2টো ধাপ আছে, মানে 2টো পেপার আছে, সেটা প্রত্যেকটার জন্য আমরা 2 ঘন্টা করে সময় পাই। এই টিয়ার 2তে যারা সিজিএল এর ক্ষেত্রে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এর পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, বা যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এই স্পেসিফিক পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে আবার অ্যাডিশনাল একটা পেপার থাকে, যেমন পেপার 3 হিসাবে আমরা পেয়ে থাকি স্ট্যাটিস্টিক্স। সেখানে ওই 100 কোয়েশ্চেন্স থাকে, 200 মার্কস, এবং যেটা অ্যাকাউন্টস অফিসার যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টস আর ইকোনমি ফাইন্যান্স পার্টের একটা পেপার থাকে, পেপার 4, তাতেও 100 কোয়েশ্চেন্স এবং 200 মার্কস। সেটা নর্মাল যারা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র সেক্রেটারিয়েট এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে শুধু পেপার 1 এবং পেপার 2 থাকে, মানে জেনারেল ইংলিশ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এবার টিয়ার 2 এর এই ধাপটা পেরোনোর পরে তারপর আসে টিয়ার 3। টিয়ার 3তে মূলত ডেসক্রিপটিভ পার্ট, মানে আমরা টিয়ার 1 এবং টিয়ার 2 যেটা দেখলাম সেটা কিন্তু অবজেক্টিভ ছিল, কিন্তু টিয়ার 3তে আমরা যখন দেখছি সেটা এন্টায়ারলি ডেসক্রিপটিভ পার্ট। সেখানে আইদার হিন্দি অথবা ইংলিশের ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে, সেটা এসে হতে পারে, লেটার হতে পারে, সেটা কোনো রিপোর্ট রাইটিং হতে পারে। তাতে 100 মার্কসের ওয়েটেজ থাকে এবং সময় পাওয়া যায় 1 ঘন্টা। এরপরে একটা ধাপ থাকে যেটাকে আমরা বলে থাকি ডেটা এন্ট্রি স্পিড টেস্ট অথবা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, বা যেখানে যে সমস্ত পদের ক্ষেত্রেগুলো অ্যাপ্লিকেবল সেখানে এটা আসে। 45 মার্কসের এক্সামস হয়, যেখানে কম্পিউটার
প্রফিসিয়েন্সি বা ডেটা এন্ট্রির যে স্পিড সেগুলোকে চেক করা হয় অ্যাপার্ট ফ্রম দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই 4টে ধাপে মূলত এই সিজিএল এর যে সিলেকশন বা এন্টার এক্সামটা সেটা কভার করে। একদম, সেক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি প্রায় একটা সিলেবাসেরও আন্দাজ পাওয়া গেল এই গোটা বিষয়টা থেকে। অবশ্যই বিস্তারিত অবশ্যই জানবো, এবং এই যে টিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল, টিয়ার 1 বা টিয়ার 2, কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বর সঙ্গে আপনাকে নজর রাখতে হবে বা পড়তে হবে, এই বিষয়টা নিয়েও ম্যামের কাছে আসবো। তবে তার আগে একবার সৌভিকের কাছে যাই। সৌভিক, এই যে আমরা যে কাজই করি প্রত্যেকটার ক্ষেত্রে একটা মোটিভেশন থাকে, একটা ইন্সপিরেশন থাকে। সিজিএলই কেন মাথায় এলো, বা এই ক্ষেত্রে দাঁড়িয়ে মোটিভেশন বা ইন্সপিরেশন ঠিক কি, কোথা থেকে? হ্যাঁ দেখুন, মানে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আমাদের ফ্যামিলি, আমার বাবা এবং দাদা দুজনেই গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন। আচ্ছা। এখন দাদা এখন স্টেট গভর্নমেন্টে আছেন আর বাবা সেন্ট্রালে ছিলেন। তো সেখান থেকে বলতে পারেন একটা ইন্সপিরেশন পেয়েছি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলতে চাই যে সিজিএলের যেরকম সিলেবাস, সেই সিলেবাসটার ওপর আমার পরিশ্রম করতে আমি আনন্দ পাচ্ছিলাম। কারণ যে কোনো জিনিসের মধ্যে আনন্দ না পেলে সেটা বেশি দিন কন্টিনিউ করা যায় না। এখন বিভিন্ন রকমের এক্সাম হবে, কিন্তু যদি যারা এক্সপিরিয়েন্স তারা যদি বুঝতে পারে যে কোনটা তাদের জন্য সুটেবল হবে, সেই চাকরির পরীক্ষার জন্য যদি তারা এগোয়, তাহলে কিন্তু তারা সেখান থেকে মোটিভেশনটা তারা ভেতর থেকেই পাবে। তো আমার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছিল। মানে পড়তে পড়তে মোটিভেটেড হওয়া। হ্যাঁ, সেটা বলতে পারে। মানে একই রকম। এবার সেইভাবে দাঁড়িয়ে শুধুমাত্র সিরিয়াল নয়, মানে আপনি যেভাবেই এগোন না কেন, জানিয়েই পড়াশুনো করুন না কেন, আনন্দ নিয়ে পড়াশুনো করতে হবে, আনন্দ নিয়ে এগোতে হবে। এবং কাজের প্রতি আনন্দ না থাকলে আপনার একাগ্রতা বা মনোযোগও কিন্তু সেভাবে খুব একটা আসবে না। এবং সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আলোচনা তো থাকবেই। আপনারা ফোন করতে পারেন, আপনাদের ফোনও নেব। তবে একবার হেল্পলাইন নম্বরটা বলে রাখি। রাইজের হেল্পলাইন নম্বর যাচ্ছে দেখুন টেলিভিশন স্ক্রিনে, তাও একবার বলছি 6292190230। আরও একবার বলছি 6292190230। এছাড়াও ওয়েবসাইট রয়েছে www.riseindia.org। আপনি সেখানে গেলে সমস্ত রকম ইনফরমেশন পেতে পারেন। এবং তার পাশাপাশি প্রফেসর সমিত রয়, অর্থাৎ চেয়ারম্যান অফ রাইস গ্রুপ, এই সমিত স্যারের যে উদ্যোগ, বা আমরা এর আগেও প্রত্যেকটা পর্বে দেখেছি সমিত স্যারের কথা বলা, বা তার যেভাবে ছেলে মেয়েদের কাজ অবধি পৌঁছে যাওয়া এবং এত বড় একটা উদ্যোগ এত বছর ধরে চ্যালেঞ্জের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, তার গুরুত্বপূর্ণ বা তার অবদানও কিন্তু অনস্বীকার্য বলা চলে। এই রাইস এডুকেশনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি ওতপ্রোতভাবে। আমি ম্যামের কাছেই আসবো। ম্যাম, সিলেবাস বা পরীক্ষায় ঠিক কী কী থাকে তা তো কিছুটা হলেও আমরা জানতে পারলাম, কিন্তু এই টিয়ার 1 বা টিয়ার 2, যেহেতু সেখানে আপনি বলছিলেন যে ডেসক্রিপশন পার্ট খুব একটা থাকে না, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণর সঙ্গে দেখতে হবে? এখন যেহেতু পুরো টিয়ার 1 বা টিয়ার 2 আমরা যেটা বলি সেটা পুরোটাই অবজেক্টিভ, এবং সেখানে একটা স্টিপুলেটেড টাইম আমাদের দেওয়া থাকে যার মধ্যে আমাদের কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হয়। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এর মধ্যে একটা নেগেটিভ মার্কিংয়ের ঝুঁকি আছে। মানে আমি যদি ভুল উত্তর করে ফেলি তাহলে কিন্তু আমার +2 হওয়ার জায়গায় -2.5 হয়ে যাবে, মানে নেগেটিভ হয়ে চলে যাবে। এবং এই সিজিএল এর মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম, ন্যাশনাল লেভেল এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মোটেই সেরকম কোনো ঝুঁকি নিতে পারবো না। তাই সেক্ষেত্রে টিয়ার 1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, তারপরে জেনারেল রিজনিং আছে, তারপর জেনারেল ইংলিশ আছে, আবার জেনারেল অ্যাওয়ারনেস আছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পার্ট। সো প্রত্যেকটা জিনিসকেই আমাদের সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। আবার আমরা যদি টিয়ার 2 এর কথা বলি তাহলে সেক্ষেত্রে আবার ম্যাথের এবং ইংলিশের ওয়েটেজটা বেশি, এবং সেখানে প্রায় 200 মার্কসের আমাদের এক্সাম দিতে হচ্ছে, পুরোটাই অবজেক্টিভ দিতে হচ্ছে। তাই একদম বেসিক থেকে আমাদের শুরু করতে হবে, কারণ আমাদের যদি বেসিকটা ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আমরা আগে গিয়ে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো সেটা সলভ করতে পারবো, বা সেখানে অ্যাকিউরেটলি সলভ করতে পারবো। কারণ শুধু অ্যাটেম্প্ট করলেই হবে না, তার সাথে অ্যাকিউরেসিটাও ম্যাটার করে। তাই একদম বেসিক থেকে, এবং এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে মূলত ম্যাথ বলি, ইংলিশ বলি, পুরোটাই আমরা 9-10 অবধি যে পড়ে এসছি, প্রত্যেকেই পড়ে এসছি মাধ্যমিক লেভেল বা 10th স্ট্যান্ডার্ডে, তারই কোয়েশ্চেন থাকে। শুধু সেই জিনিসগুলোর কনসেপ্ট যাতে আমাদের ক্লিয়ার থাকে, প্রথমে এটাই আমাদেরকে দেখতে হবে। এবং তারপরে যেহেতু একটা সময়ের সাথে আমাদের দৌড়তে হচ্ছে, একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কোয়েশ্চেন্স আমাদের অ্যাটেম্প্ট করতে হচ্ছে, এবং সেটা কারেক্ট অ্যাটেম্প্ট করতে হচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা যত বেশি আমাদের প্রিপারেশনটার মধ্যে মক এক্সামস দিতে পারবো, তত আমাদের এই প্রিপারেশনটা আরও বুস্ট হবে, বা আমরা আরও অনেক বেশি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাব।
একদমই, এবং এটাও জানলাম যে ঠিক কতটা নজর দিয়ে বা কতটা গুরুত্বপূর্ণতার সঙ্গে আপনাদের বিষয়গুলো পড়তে হবে। কিন্তু সৌভিকের থেকে শুনবো যে টিয়ার 1 বা টিয়ার 2 হয় না যে একেবারে ও তো সেই জায়গা থেকেই উঠে এসেছে, পড়াশুনো করেছে সেইভাবে, ঠিক কিভাবে প্রস্তুতি নিয়েছিল টিয়ার 1 টিয়ার 2 এর জন্য? হ্যাঁ দেখুন, আমি সত্যি কথা বলতে টিয়ার 1 টিয়ার 2 বলে অ্যাকচুয়ালি হয় না, আমাদের প্রস্তুতিটা টিয়ার 2 দিয়েই করা উচিত। কারণ আচ্ছা। টিয়ার 1-এ জিআই আর জিকে যে পার্টটা এক্সট্রা থাকে সেটা মাত্র 50-50-100 থাকে। বাকি যে 700 নম্বরের মধ্যে 500 নম্বরই কিন্তু ম্যাথ আর ইংলিশ নিয়েই থাকে। তো যে কোনো অ্যাসপিরেন্ট যদি টিয়ার 2-কে এম করে এগায় তাহলে তার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো রইল বাকি জিআই আর জিকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে থাকে। জিকেটা একটু টাফ হয় এখন জিকেটা একটু আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, কিন্তু ওই 50 নাম্বারের ওপর ভিত্তি করে আমাদের কিন্তু টিয়ার 1টাকে শুধুমাত্র ধরলে হবে না, আসল খেলাটা মেনলি টিয়ার 2তেই হয়। তাই টিয়ার 2 কে লক্ষ্য রেখেই এগোতে হবে, হ্যাঁ, তাহলে tier two টিয়ার 1টা মানে খুব সহজেই পার করা যাবে। হ্যাঁ। এটা অবশ্যই সৌভিক যেহেতু ওখান থেকে মানে পরীক্ষা দিতে দিতে ধাপে ধাপে প্রস্তুতি নিতে নিতে প্রিপারেশন নিতে নিতে ওর এটা অভিজ্ঞতা থেকেও খুব ভালো করেই আপনাদের কাছে বোঝাতে পারবে। কারণ যেভাবে আমি যতটা না পারবো তার থেকে অবশ্যই ভালো তো তারা পারবেনি। এবং সে জায়গা থেকে ম্যামের কাছে আসবো। ম্যাম, একটু আগেই আপনি বলছিলেন যে ম্যাথমেটিক্স বা ইংলিশ এই দুটো বিষয়ের উপরেই একটা জোর দেওয়া বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে। তাহলে যারা পড়াশুনো করছেন বা যারা এগোতে চাইছেন তাদের ঠিক কোথা থেকে এই দুটো বিষয় নিয়ে খুব মনোযোগ দিয়ে বা প্রস্তুতি নিতে হবে? মানে ঠিক ভাবনা চিন্তা হওয়ার সময়কাল থেকেই কি যে তারা এসএসসি সিজিএল নিয়ে এগোবে? একদমই তাই। যেরকম সৌভিক একটু আগেই বলে দিল যে আমরা যদি টিয়ার 2 এর কথা বলি তা এবং টিয়ার 1 টিয়ার 2 দুটো মিলেই দেখি, তাহলে সেক্ষেত্রে প্রায় 250 মার্কসের ওয়েটেজ আছে ইংলিশের এবং 250 মার্কসের ওয়েটেজ আছে ম্যাথের। আমি যদি দুটো টিয়ার 1 আর টিয়ার 2 মিলিয়ে বলি, তাই সেক্ষেত্রে আমাদের একদম বেসিক রুট লেভেল থেকে, মানে যখন থেকে আমি প্রিপারেশান নিতে বা শুরু করব বা আমি ভাবছি যে আমাকে এসএসসি সিজিএল এর মতো একটা এক্সামই আমার লক্ষ্য, ওটাই আমার ড্রিম ডেস্টিনেশন, তাহলে একদম সেখান থেকেই শুরু করা উচিত। এবার শুরুটা আমাদের মেনলি যে প্রিপারেশনটা হয় সেটা 3টে পার্টে হয়। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে একদম বেসিক পার্ট, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট এবং তারপর হচ্ছে অ্যাডভান্স পার্ট। এবার অনেকের একটা ধারণা থাকে যে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছি বা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, তাহলে আমরা ইংলিশটা পারবো কিনা বা আমরা আর ম্যাথটা পারবো কিনা। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাইবো যে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা যদি এই এসএসসি সিজিএল এর এলিজিবিলিটিটাই দেখি, তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র একটা গ্র্যাজুয়েট বলা হয়। তার মানে যে কোনো বিভাগ, যে কোনো স্ট্রিম থেকেই যদি আমরা আসি, আমরা নিঃসন্দেহে যদি আমাদের চেষ্টা থাকে, আমাদের ডিটারমিনেশন থাকে, আমাদের ডেডিকেশন থাকে, তাহলে আমরা নিশ্চয়ই এক্সামটা ক্র্যাক করতে পারবো, সেখানে কোনো অসুবিধা নেই। এবং এই বেসিক মানে প্রথমে আমাকে দেখতে হবে যে যে কোয়েশ্চেন্সগুলো আসছে বা প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই কোয়েশ্চেন্সগুলো যেভাবে আমাকে সলভ করলে আমি খুব ইজিলি মার্কসটা স্কোর করতে পারবো, তাহলে তার বেসিক কনসেপ্টগুলো আমার কাছে ক্লিয়ার কিনা। কারণ কনসেপ্ট সবসময় একই থাকবে, কোয়েশ্চেন চেঞ্জ হতে পারে। ঠিক সেটা ম্যাথের ক্ষেত্রে হোক, অ্যারিথমেটিক হোক, কোঅর্ডিনেট জিওমেট্রি হোক, বা ইংলিশের ক্ষেত্রে আমরা যদি বলি সেটা পার্টস অফ স্পিচ গ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা সেটা থিম বেসড ভোকাবুলারি হোক, এই কনসেপ্টগুলো প্রথমে আমাদের ক্লিয়ার করতে হবে। ওটাই হচ্ছে আমাদের একদম বেসিক স্টেপ। তারপরে আমরা যখন ইন্টারমিডিয়েট যে পার্টটা বললাম, সেখানে আমাকে দেখতে হবে যে ওই কনসেপ্টগুলো আমি জেনেছি, এবার সেটা আমি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। মানে পার্টস অফ স্পিচের আজকে কোনো একটা এরর কারেকশনের মতো পার্ট রইলো, বা সেখানে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মতো পার্ট পেলাম, বা ফিলার্স ক্লোজ টেস্টের মতো জিনিস দেখলাম, তাহলে সেগুলো আমরা ধরতে পারছি কিনা বা এক্সামে আমরা সেগুলো সলভ করতে পারবো কিনা। এবার এই যে আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি, আমরা কনসেপ্ট শিখছি, টিচারদের সাহায্য নিচ্ছি, এটাই ইভ্যালুয়েট করার জায়গা হচ্ছে এই আমাদের অ্যাডভান্স স্টেজটা, যেখানে আমাদের প্রচুর মক এক্সামস দিতে হবে। এবং শুধু মক এক্সামস দিলেই হবে না, মানে মক এক্সামের রিয়ালিটি চেকটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমি মক এক্সাম দিলাম তাতে আমার পারফরমেন্সটা কী হলো, আগের থেকে আমার পারফরমেন্স বেটার হলো কি হলো না। এই কারণে আমাদের রাইসে আমাদের ইনস্টিটিউটে প্রত্যেক মাসে আমাদের যতটা সিলেবাস কভার করানো হয় তারপরে একটা করে এক্সাম নেওয়া হয়, মান্থলি এক্সাম। কারণ ইভ্যালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো অনেকটা পড়লাম, কিন্তু সেটা আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, আমার কতটা এই কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করার জন্য কাজে আসবে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পড়লেই হবে না, আমি কতটা তৈরি হচ্ছি সেটা যাচাই আমার করতে হবে। ইভ্যালুয়েশনটা খুব একদম। ইম্পর্টেন্ট। একটা ফোন রয়েছে ম্যাম, ফোনটা বরঞ্চ নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? নমস্কার, নমস্কার। আমি কৌশিক বলছি ব্যারাকপুর থেকে। বেশ, বলুন কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আপনাদের আলোচনাটা শুনতে ভালো লাগছে।
এই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাটা, এর সঙ্গে বেসিক্যালি ডব্লিউবিসিএস বা এই ধরনের পরীক্ষার কোনো রয়েছে, সম্পর্ক রয়েছে সিলেবাসগত? আচ্ছা, এটা ছাড়া আপনার আর কোনো প্রশ্ন রয়েছে নাকি এটাই প্রশ্ন? না, এটাই তো ক্লারিফাই চাইছে। বেশ, আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন ম্যাম। আচ্ছা, প্রথমেই বলি যে যে কোনো কম্পিটিটিভ এক্সামসের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক এক্সামের ক্ষেত্রেই হয় না। যেমন একটু আগেই কৌশিক বললেন যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কাজে লাগবে কিনা, বা আমি চাইলে এসএসসি, সিজিএল আর ডাব্লিউবিসিএস একসাথে আমি প্রিপেয়ার করতে পারি কিনা। তো সেক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে যে সাবজেক্টগুলো আমরা এসএসসি, সিজিএল এর জন্য প্রিপেয়ার করে থাকি সেই সেম সাবজেক্টগুলোই কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্যেও থাকে। এই আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কথা বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি বা সায়েন্সের সাবজেক্ট, বা আমরা যে ম্যাথের কথা বলছি, বা আমরা যে ইংলিশের কথা বলছি, পুরো জিনিসটা সাবজেক্টটা কিন্তু একই। হয়তো তার যে প্যাটার্ন, তার বা কোয়েশ্চেন প্যাটার্ন, তার ক্ষেত্রে একটু 19-20 ডিফারেন্স আসতেই পারে। তো কেউ যদি চায় যে আমি এসএসসি, সিজিএল এর সাথে ডাব্লিউবিসিএস প্রিপারেশন করতে চাই, বা আমি দুটো এক্সামেই বসতে চাই, সে নিঃসন্দেহে দিতে পারে। তবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে দুটো এক্সামের জন্য প্রিপেয়ার করছি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা স্টেট লেভেল এক্সাম, একটা সেন্ট্রাল লেভেল এক্সাম। তো সেক্ষেত্রে আমার ডেডিকেশনটা যেন দুটো এক্সামের ক্ষেত্রে একদম ইকুয়াল থাকে। বাকি সাবজেক্টের দিক থেকে আমরা যদি বলি তাহলে আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বাংলার একটা পেপার থাকে, আমরা মেন্সের কথা যদি বলে থাকি, সেই বাংলার ব্যাপারটা আমাদের এসএসসির ক্ষেত্রে থাকে না। সো কিছু ডিফারেন্স তো নিশ্চয়ই থাকবে সেন্ট্রাল লেভেল আর স্টেট লেভেলের মধ্যে। তবে আমি যদি শুরু করতে চাই তাহলে অনেকটাই যেমন ডিফারেন্স আছে তেমন মিলও আছে, প্রিপারেশন আমরা একসাথে চাইলে করতেই পারি। একদম, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য। এবং অবশ্যই আপনাদের এই ধরনের প্রশ্ন থাকলে, কোনো রকমের কোনো ক্লারিফিকেশন থাকলে আপনারা ফোন করতে পারেন, কারণ যত দ্রুত এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন ততই দ্রুত আপনাদের ভবিষ্যৎ গড়ার কাজটা আরও অনেক বেশি মসৃণ হবে, পদক্ষেপ নিতে সুবিধে হবে। আমি সৌভিকের কাছে আসবার চেষ্টা করবো। সৌভিক, এই যে পড়াশুনো, ক্র্যাক করা এক্সাম, এবং সাধারণত ঠিক কী কী বই পড়তে হয়েছিল বা কতক্ষণ পড়াশুনোয় দিয়েছিলে, আদৌ সময় মেপে মেপে পড়াশুনো করেছিলে কিনা? বই বলতে দেখুন, বই বলতে আমি কিরণ পাবলিশার্স থেকে প্রিভিয়াস ইয়ার করেছিলাম, মানে প্রিভিয়াস ইয়ারের অনেক পাবলিকেশনসই আছে, তবে কিরণটা আমি ফলো করেছিলাম, এছাড়া এমবি আছে পাবলিকেশনস। তো কিরণ প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে করতে হবে, এটাই বলতেই হবে, কারণ প্রিভিয়াস ইয়ার মানে খুব পুরোনো কোশ্চেন এখন করার দরকার নেই। টিসিএস আসার পর থেকে প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। আপনি যদি 2018-র পর থেকে দেখেন তাহলে দেখবেন প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। 2017টা বাদ দিলাম, 2018 পর থেকে টিসিসি করছে, তো প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়েছে। এবার টিসিএস যেরকম ধরনের কোশ্চেন দেয়, টিসিএসের প্রথমটাই থাকে সিলেকশন পোস্ট, তো সিলেকশন পোস্ট থেকে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এইগুলোতে এক রকমের প্যাটার্ন ফলো হয় প্রত্যেকটা ইয়ারে। তো এইগুলো আমাদের প্রথমে কিন্তু অ্যাসপিরেন্টসদের করতে হবে। আর যদি সময়ের কথা বলেন তাহলে বলবো যে না, আমি ওরকম সময় ধরে পড়িনি, আসলে যতক্ষণ পড়তে ভালো লাগতো, মানে আমার একটা প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, সেই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলেই আমার মোটামুটি পড়া হয়ে যেত। মানে পড়াশোনাটা তো অবশ্যই নিজের উপর, নিজে হ্যাঁ, কতটা একদম। আমরা নিতে পারছি, কতটা আনন্দ করে পড়ছি তার উপর নির্ভর করে। আমি ম্যামের কাছে আসবো। ম্যাম, এই যে ম্যাথমেটিক্স বা ইংলিশ নিয়ে অনেকক্ষণ ধরেই আলোচনা হলো, কিন্তু একটা স্বভাবতই প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খায়, যেমনটা আপনি বলছিলেন যে আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি কারোর হয়, সেক্ষেত্রে যদি কারোর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় বা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে কি এই এক্সাম ক্র্যাক করা খানিকটা সুবিধের বলে মনে হয়, যেহেতু একটা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থাকে? না, এটা একটা স্টিরিওটাইপ মাইন্ডসেট আমাদের অনেকেরই থাকে, যেহেতু একদম তাই। টিয়ার 2-তে ম্যাথ রয়েছে এবং একদম এলিমেন্টারি ম্যাথমেটিক্স পার্টটা রয়েছে, অ্যারিথমেটিক পার্টটা রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, তাই সেক্ষেত্রে হয়তো যারা সায়েন্স স্ট্রিম থেকে আসে তাদের একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই জিনিসটা যেহেতু আমরা একদম একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে 9-10 লেভেলের কোয়েশ্চেন্স বা ওই লেভেলের কনসেপ্টগুলো আমাদের দরকার। হয়তো সাময়িকভাবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের বেসিকটা ক্লিয়ার থাকছে, কিন্তু তার মানে এই তো নয় যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা সে জিনিসটাকে কোপ উইথ করতে পারবে না, বা তারা সে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই আলটিমেটলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমাদের যদি ডেডিকেশন থাকে, আমাদের যদি ডিটারমিনেশনটা স্ট্রং হয়, যেমন সৌভিক আজকে এখানে এক্সাম ক্র্যাক করে আমাদের সাথে রয়েছে, ঠিক তেমনই আমাদের যদি সেই পেশেন্সটা থাকে, আমরা যদি মনে করি আমরা পারবো, তাহলে কোন স্ট্রিম থেকে আমরা আসছি সেটা ম্যাটার, আর্টস ব্যাকগ্রাউন্ড হলেও একদম খুব একটা সেটা ভয় বা matter ভীতির করে জায়গা না। থাকছে না।
একদমই না, মানে আমরা চাইলে আমরা নিশ্চয়ই, এটা কোনো গ্র্যাজুয়েট লেভেলের বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন্স তো দেওয়া হয় না, এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই জন্যই বলা হয়েছে কারণ এখানে যে কোনো গ্র্যাজুয়েট হলেই তিনি এলিজিবল, তিনি অ্যাপ্লাই করতেই পারেন, তিনি এক্সামে বসতেই পারেন। তার মানে এটা সবার কাছেই সমানভাবে ওপেন একটা চ্যালেঞ্জ, মানে কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি পারবো, তার মানে নিশ্চয়ই সে পারবে, এতে সায়েন্স বা আর্টসের কোনো ব্যাপার নেই। একদম সৌভিকের কাছে যাবো। সৌভিকের যে ইংলিশ বা ম্যাথমেটিক্স নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, যদি তোমার কাছ থেকে কেউ জানতে চায় বা আমি যদি সবাইকে একটু মোটিভেট করার জন্য তোমার কাছে জানতে চাই যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, মানে কোন সাবজেক্টের উপর, বা ইংলিশ বা ম্যাথ দুটো গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ম্যানেজ করতে কি স্ট্র্যাটেজি ছিল? হ্যাঁ, আমার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ছিল, মানে আমার আচ্ছা। কেমিস্ট্রি অনার্স হওয়ার পর থেকে তারপর আমি ডিভোটেডলি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে শুরু আচ্ছা করি। আচ্ছা। আর ইংলিশ বা ম্যাথ আমি বললাম প্রিভিয়াস ইয়ার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার বাদে কিচ্ছু লাগে না। এবার প্রত্যেকবারই কী হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই ওই একই কনসেপ্ট ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, অন্তত ম্যাথসের ক্ষেত্রে তো আমি বলবোই। আর ম্যাথস যদি প্র্যাকটিস করতে হয়, বেসিকটা কিন্তু খুব ভালো করে জানা দরকার, মানে অ্যারিথমেটিক হোক কি অ্যাডভান্সড পার্ট, বেসিকটা যদি ঠিক থাকে তারপর আমরা কিন্তু অ্যাপ্রোচটাকে ইউজ করব। কারণ 9-10 আর কম্পিটিটিভ এক্সামের ম্যাথসের মধ্যে ডিফারেন্স আছে। একই সিলেবাস হলেও সিলেবাস হয়তো এক হতে পারে, কিন্তু অ্যাপ্রোচের জন্য কেউ হয়তো একই অঙ্ক আগে সলভ করে দিচ্ছে, আর যে যত টাইম বাঁচাতে পারবে সে তত ভালো তার র্যাঙ্ক হবে। তো এই টাইম বাঁচানো জিনিসটা কিন্তু অ্যাপ্রোচের থেকেই আসে। আর ইংলিশের ক্ষেত্রে যদি বলতে হয়, ইংলিশের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে নিউজ পেপার রিডিংটা খুব দরকার। মানে গ্রামার হয়ে যাক, যে কোনো জিনিস হয়ে যাক, কমন এনারে যেসব জিনিসপত্র থাকে ওগুলো যদি একদিকে রেখেও দিই, আমি দেখেছি নিউজ পেপার রিডিংটা মাস্ট। এবং আমি নিউজ পেপার রিডিং থেকে অনেকটা উপকৃত হয়েছি, কারণ এখানে ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল হোক, যতই প্র্যাকটিস করা হোক, নিউজ পেপার রিডিং থেকে একটা সেন্স আসে, ওই সেন্সটা না থাকলে খুব চাপ। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও কিছুটা এগিয়ে দেয় হ্যাঁ, newspaper current reading, affairs একসাথে অনেকগুলো কাজ একদম, হয়ে একদম, যায়। একদমই তাই। আমি ম্যামের কাছে আসবো। ম্যাম, প্রত্যেকটা পড়াশোনা বা প্রত্যেকটা বিষয় নিয়ে যে বিষয়ে এগোচ্ছেন, যেভাবে এগোচ্ছেন, একটা সিস্টেমের তো প্রয়োজন হয়, একটা প্রপার ইকুইপশনের প্রয়োজন হয়, ইকোসিস্টেম আমরা যেটাকে বলি, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই এই যে পড়াশুনো বা এসএসসি সিজিএল এর জন্য এগিয়ে নিয়ে যাওয়া পড়ুয়াদের ইকোসিস্টেম কতটা গুরুত্বপূর্ণ, বা কী ধরনের ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে এই পড়াশোনাটা এগিয়ে যায়? হ্যাঁ, একদমই তাই। এবং যেহেতু এখন আমাদের বর্তমান পরিস্থিতিটা খুবই চ্যালেঞ্জিং, তো সেক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের দরকার, এটা ম্যাটার করে না আমরা কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছি, সেটা স্টেট লেভেল না সেন্ট্রাল লেভেল, কিন্তু একটা মোটিভেশন ভীষণ গুরুত্বপূর্ণ। এই মোটিভেশনটা যদি থাকে তাহলেই আমি আগামী দিনে এই যে এক্সামের জন্য যে লড়াইটা, সেই লড়াইটা লড়তে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। এবং সেক্ষেত্রে একটু আগে সৌভিকও বলছিল যে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবং স্ট্র্যাটেজিটা, অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। হয়তো আমাদের 9-10 লেভেলের কোয়েশ্চেন্সই আসছে, কিন্তু আমাদের রাইট স্ট্র্যাটেজি, রাইট অ্যাপ্রোচ এবং কনসিস্টেন্সি, এই তিনটে জিনিস যদি হয় তবেই আমরা সাফল্যের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবো। তাই হতেই পারে যে হয়তো কারোর ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হলো না, হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে হতাশ হয়ে পড়ার কিছু নেই, বিকজ ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হয়তো সেকেন্ড অ্যাটেম্প বা তারপরে সে ডেফিনেটলি তার যদি সেই ডিটারমিনেশনটা থাকে, সে ডেডিকেশনটা থাকে, নিঃসন্দেহে সে নিশ্চয়ই তার যে ড্রিম ডেস্টিনেশন সেখানে পৌঁছতে পারবে। তার সাথে সাথে পারজিভিয়ারেন্স, মানে অধ্যবসায় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টোটাল যে সিজিএল এর প্রসেস 4টে টিয়ারের মধ্যে, এটা একটা লেন্দি প্রসেস। সেক্ষেত্রে হতে পারে হয়তো আমার টিয়ার 1 ক্লিয়ার হলো, টিয়ার 2-তে গিয়ে আমি হয়তো 1 মার্কসের জন্যও আটকে গেলাম, তাতে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই, সেটাই আমার কাছে একটা লেসন লার্নিং। সেটা নিয়েই আমি আবার পরবর্তীকালে আমার যে দ্বিতীয় যে প্রিপারেশনটা, সেটার জন্য আমি লড়বো। এবং সেক্ষেত্রে অধ্যবসায়, একটা ডিসিপ্লিন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে আমাদের, এবং যদি সেক্ষেত্রে কোথাও খামতি হয়। ডিসিপ্লিন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার পড়াশোনা আমি 2 ঘন্টা পড়ি বা 4 ঘন্টা, সেটা কোনো ম্যাটার করে না। সৌভিকও একটু আগেই বলেছিল যে ও টাইম ধরে মোটেই পড়েনি, ওর ভালো লাগতো সেই জন্য পড়েছে। এই ভালো লাগাটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে একটু সৌভিকের কাছে যাবো। এই দীর্ঘ লড়াইয়ে রাইসকে কিভাবে সংক্ষেপেছে? আমাদের সময় একেবারে শেষ, খুব সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, দেখুন, আমরা যখন যে কোনো অ্যাসপিরেন্টসের ক্ষেত্রেই মানে গাইডেন্সটা খুব দরকার। মানে আমরা যখন এই ফিল্ডে আসি, আমরা তখন কিন্তু একটা মানে সমুদ্রের মধ্যে পড়ি। এবার আমার মতে তো সমুদ্র থেকে সেই দ্বীপটা যেতে হবে, এবার সেই কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটাই হচ্ছে ডিটারমাইন করে যে সে সাকসেসে পৌঁছাতে পারবে কি পারবে না। সো এই রাস্তাটা দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের স্যারদের, আর সেখানে আমার রাইসের টিচাররা আমাকে অনেক
মানে হেল্প করেছে, মানে যখন কিছু জানতাম না সে কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সৌভিক রাইসকে সঙ্গে পেয়েছে এবং আপনারাও সঙ্গে পাবেন যদি আপনারা চান, কারণ এগোতে কিন্তু আপনাদেরকেই হবে। আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে। ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, সৌভিককে অনেক ধন্যবাদ জানাবো, তার পাশাপাশি আগামী শুভেচ্ছা তো রইলই। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, পরবর্তী পর্বের জন্য নজর রাখুন সিটিভিএনে। আজ এ পর্যন্তই, নমস্কার।